নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের মন্দির নগরী বিষ্ণুপুরে। বাঁকুড়া জেলার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত লাল মাটিতে ভরা এই বিষ্ণুপুরে একটা সময় মল্ল রাজাদের রাজধানী ছিল। তখন বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম। পরবর্তীকালে এই মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হতে শুরু করেন। এই সময়ে মাকড়ি পাথর আর পোড়ামাটির ফলক দিয়ে তৈরি হতে শুরু করে বিষ্ণু দেবতার একের পর এক মন্দির। এরপরেই মল্লভূমের নতুন নাম হয় বিষ্ণুপুর। অর্থাৎ এই জায়গাটার অলিগলিতে কতটা ইতিহাস ছড়ানো রয়েছে তা সহজেই অনুমান করা যায়। তবে বিষ্ণুপুর যে শুধুমাত্র ঐতিহাসিক কারণে বিখ্যাত তা কিন্তু নয়। এখানকার শিল্প ও সংস্কৃতি পশ্চিমবঙ্গে তো বটেই, সারা ভারতবর্ষে নিজের একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে। এখানকার নানা ধরনের পারফর্মিং আর্টস এবং হস্তশিল্প বিষ্ণুপুরকে করে তুলেছে অতুলনীয়। এখানেই শেষ নয়, বিষ্ণুপুরের আশেপাশে ছড়িয়ে রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য। ভ্রমণপ্রেমীদের কাছে বলা যায় বিষ্ণুপুর একটা পারফেক্ট প্যাকেজ। চলুন তাহলে আমার সাথে আপনারাও ঘুরে দেখি এই বিষ্ণুপুরকে। বিষ্ণুপুরের প্রাচীন মন্দিরগুলির বেশিরভাগই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা হয়। প্রতিটি মন্দিরের ভেতর এই ধরনের বোর্ডে মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তবে মূল 3টি হেরিটেজ মন্দির দেখার জন্য প্রথমেই আপনাকে একটা টিকিট কাটতে হবে। টিকিট অনলাইন বা অফলাইন দুইভাবেই কাটা যায়। অনলাইন বুকিংয়ের জন্য রাসমঞ্চের সামনে এই কিউআর কোডটা দেওয়া আছে। তবে বিষ্ণুপুর পৌঁছানোর আগেই যদি টিকিট কাটতে চান তাহলে স্ক্রিন থেকেও স্ক্যান করে নিতে পারেন। এছাড়া রাসমঞ্চে একটা টিকিট কাউন্টারও রয়েছে। বিষ্ণুপুর দর্শন শুরু হয় সাধারণত এখান থেকেই। আমিও রাসমঞ্চের ভেতর প্রবেশ করব, তবে তার আগে চলুন জেনে নিই বিষ্ণুপুর পৌঁছবেন কিভাবে। রেলপথ এবং সড়কপথ দুই দিক থেকেই বিষ্ণুপুরের যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। যদি রেলপথ ব্যবহার করতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। বিষ্ণুপুরের নিজস্ব রেল স্টেশন রয়েছে যার স্টেশন কোড VSU। হাওড়া স্টেশন থেকে খড়গপুর হয়ে পুরুলিয়া যাওয়ার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই বিষ্ণুপুরে দাঁড়ায়। তবে ইদানিং দক্ষিণ পূর্ব রেলের সময়ানুবর্তিতা যে জায়গায় পৌঁছেছে তাতে অনেকেই রেলপথের তুলনায় সড়কপথটাকে বেশি পছন্দ করছেন। আপনিও যদি তাই করতে চান তাহলে বাস ব্যবহার করতে পারেন। কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, মেদিনীপুর প্রতিটি জায়গার সাথেই বিষ্ণুপুরের বাস যোগাযোগ রয়েছে। সরকারি বেসরকারি দুই ধরনের বাসই কিন্তু চলে। তবে নিজের বাইক বা 4 হুইলার থাকলে সব থেকে সুবিধাজনক, কারণ বিষ্ণুপুরের গতানুগতিক জায়গাগুলোর বাইরেও বেশ কয়েকটি জায়গার সন্ধান দেব আপনাদেরকে, যেগুলো পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া একটু অসুবিধাজনক। এছাড়া অনেকেই প্রশ্ন করেছেন কলকাতার দিক থেকে বিষ্ণুপুর আসতে হলে কোন রুটটা ড্রাইভিংয়ের জন্য বেস্ট। দেখুন, বেস্ট বলে তো কিছু হয় না, মূলত দুটো রুট রয়েছে, একটা ডানকুনি আরামবাগ হয়ে আর একটা কোলাঘাট খড়গপুর হয়ে। ডানকুনি আরামবাগ রুটে ডিস্টেন্স কম হবে, সময় একটু কম লাগতে পারে, তবে বেশ কয়েকটা কনজেস্টেড এরিয়া পাবেন আপনি। অপরদিকে খড়গপুর কোলাঘাট হয়ে যে রুটটা সেটা পুরোটাই ন্যাশনাল হাইওয়ে হওয়াতে কনজেশন খুব একটা পাবেন না, তবে ডিস্টেন্স বেশি, সময় বেশি লাগতে পারে, আর খুব সম্ভবত এই রুটটাতে টোলও বেশি। আপনার পছন্দ মতো রুট বেছে নিন, তবে হ্যাসেল ফ্রি ড্রাইভিং চাইলে আমি বলবো কোলাঘাট খড়গপুর রুটটাই বেটার হবে। ট্রেনে বা বাসে বিষ্ণুপুর এলে এখানে ঘোরার জন্য আপনাকে টোটো ভাড়া করতে হবে। ঘন্টায় মোটামুটি 200 টাকা খরচে আপনি ঘুরে নিতে পারবেন শহরের মধ্যে থাকা সমস্ত জায়গা, এবং চাইলে শহরের বাইরেও যেতে পারেন। টোটোর একটা স্ট্যান্ড রয়েছে বিষ্ণুপুরের জিডি বাজারের পাশে, তবে শহরের অন্যান্য যে কোনো জায়গা থেকেও খুব সহজেই টোটো পেয়ে যাবেন। আবার যে হোটেলে আপনারা থাকবেন সেখান থেকেও টোটোর ব্যবস্থা করা যেতে পারে। বিষ্ণুপুর দর্শন শুরু করলাম রাসমঞ্চ থেকে। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে তৈরি হওয়া রাসমঞ্চ মূলত রাস উৎসবের জন্য বিখ্যাত ছিল। প্রতি বছর এই উৎসবের সময় বিষ্ণুপুরের যত রাধাকৃষ্ণের মূর্তি ছিল সব এখানে নিয়ে এসে জনসাধারণের দর্শনের জন্য রাখা হতো। এই রীতি 1932 সাল পর্যন্ত চালু ছিল।
রাসমঞ্চের নিচের বেদিটি মাকড়া পাথরের তৈরি আর উপরের অংশটা তৈরি ইট দিয়ে। একদম উপরের অংশটা দেখতে অনেকটা পিরামিডের মতো, মাঝের অংশটা চালাঘরের মতো, আর খিলানগুলো ইসলামিক স্থাপত্যের মতো দেখতে। দেওয়ালগুলো এতটাই চওড়া, ভেতরে ঢুকলে রীতিমতো ঠান্ডা লাগে। খিলানগুলোর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে সময় পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। এরপর চলে এলাম বিষ্ণুপুরের প্রবেশদ্বার ছোট পাথর দরজা ও বড় পাথর দরজা দেখতে। দুটি দরজায় তৈরি মাকড়া পাথর দিয়ে। এর মধ্যে বড় পাথর দরজা বা গড় দরজাটি মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো। এর ভেতর তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালানোর জন্য ছোট ছোট গর্তও করা ছিল। ভেতরে ঢুকে উপরের দিকে তাকালেই মনে হবে আপনিও পৌঁছে গেছেন মল্ল রাজাদের সময়। প্রতি বছর দুর্গাপুজোর সময় কাছেই মূর্চার পাহাড় থেকে কামান দাগা হয়। শোনা যায় এই কামানের শব্দ শুনেই মৃন্ময়ী মায়ের মন্দিরে বলিদান হতো। বড় পাথর দরজা থেকে দক্ষিণ দিকে একটু হাঁটলেই পৌঁছে যাবেন মৃন্ময়ী মায়ের মন্দিরে। 997 সালে তৎকালীন মল্লরাজা জগৎ মল্ল মৃন্ময়ী মায়ের মন্দিরটি স্থাপন করেন। দুর্গোৎসবের সময় এখানে মায়ের পুজো চলে 15 দিন ধরে। একটু আগে যে কামান দাগার কথা বললাম, সেই রীতি একদম শুরু থেকে আজ পর্যন্ত একই রকম রয়েছে। দেশভাগের আগে সম্পূর্ণ বঙ্গের তো বটেই, এবং সম্ভবত পুরো ভারতবর্ষের প্রথম দুর্গাপুজো এখানেই শুরু হয়। বড় পাথর দরজা এবং মৃন্ময়ী মায়ের মন্দিরের পাশাপাশি রয়েছে আরও কয়েকটি মন্দির। তার মধ্যে প্রথমেই দেখে নিলাম রাধালাল জিউ মন্দির। বড় পাথর দরজার ঠিক পাশেই এই মন্দিরের অবস্থান। মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আনুমানিক 1658 সালে মল্লরাজ বীর সিংহের আমলে। এর ঠিক পাশেই রয়েছে রাধা শ্যাম মন্দির। 1758 সালে মল্লরাজ চৈতন্য সিংহের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলির থেকে এই মন্দিরের শিখরটি একটু আলাদা। মাকড়া পাথর দিয়ে তৈরি এই মন্দিরটিতে ফুলকারি নকশা আর জ্যামিতিক ভাস্কর্যের মাধ্যমে মহাভারত আর পুরাণের নানা ধরনের কাহিনী তুলে ধরা হয়েছে। রাধা শ্যাম মন্দিরের পাশের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম জোড়বাংলা মন্দির। 1655 সালে মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহের আমলে এই মন্দিরটির প্রতিষ্ঠা হয়। আগে কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলা স্থাপত্যের মতো দুটি কুটিরের সমন্বয়ে গঠিত মন্দিরটিকে জোড়বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে পোড়ামাটির কাজের মাধ্যমে রামায়ণ মহাভারতের কাহিনী, সামাজিক জীবনযাত্রা আর শিকারের দৃশ্য তুলে ধরা হয়েছে। টেরাকোটার অসাধারণ নিদর্শন এবং বিশেষ ধরনের স্থাপত্যশৈলীর জন্য বিষ্ণুপুরের হেরিটেজ মন্দিরগুলির মধ্যে স্থান করে নিয়েছে জোড়বাংলা মন্দির। রাসমঞ্চ ও জোড়বাংলা মন্দির ছাড়া আরেকটি হেরিটেজ মন্দির হল শ্যামরায় মন্দির। পোড়ামাটির অলঙ্করণে এই মন্দিরটিকেই সবথেকে সেরা বলা যায়। আবার স্থাপত্যের দিক থেকেও এর গঠন অন্যান্য মন্দিরগুলির থেকে আলাদা। 5টি চূড়া নিয়ে গঠিত এই মন্দিরের দেওয়ালে রাসলীলা, ফুলকারি ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে মন্দিরটির প্রতিষ্ঠা হয়। শ্যামরায় মন্দির থেকে বেরিয়ে মূল পথে ফিরে এলাম, আর তখনই রাস্তার উল্টো দিকে চোখে পড়ল গুমগড়। সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে তৈরি এই স্থাপত্যটিকে নিয়ে অনেক রকমের কাহিনী প্রচলিত আছে। কেউ বলেন এখানে অপরাধীদের উপর থেকে ফেলে শাস্তি দেওয়া হতো, আবার কেউ বলেন এটি মল্ল রাজাদের শস্যাগার ছিল। তবে ঐতিহাসিকদের মতে এটি সম্ভবত জল সরবরাহের কাজে ব্যবহার করা হতো। এরপরে চলে এলাম বিষ্ণুপুরের বিখ্যাত মদন মোহন মন্দিরে। 1694 সালে
মল্লরাজ দুর্জন সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রবেশপথে রয়েছে সুন্দর একটি নহবতখানা। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অসাধারণ শিল্পকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে পশু পাখি, দশাবতার, কৃষ্ণলীলা আর পৌরাণিক নানা রকমের কাহিনী। মন্দিরের ভেতরে রয়েছে বিশাল রাসমঞ্চ, তুলসী মঞ্চ, শিবলিঙ্গ এবং ভোগগৃহ। এই মন্দিরে ঠাকুরের নিত্যসেবা, রাস ও দোল উৎসব এখনও হয়ে চলেছে। মদনমোহন মন্দির থেকে চলে এলাম জোড় শ্রেণীর মন্দিরে। দুটি বড় ও একটি ছোট মন্দির নিয়ে গড়ে ওঠা এলাকাটি জোড় মন্দির নামে পরিচিত। মাকড়া পাথর দিয়ে তৈরি এই মন্দিরগুলি 1726 সালে মল্লরাজ গোপাল সিংহ প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির হাট এই মন্দিরের সামনেই বসে। জোড় মন্দিরের পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির। তার মধ্যে প্রথমে পড়বে সপ্তদশ শতাব্দীতে নির্মিত নন্দলাল মন্দির। একই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে ডান দিকে গেলে দেখতে পাবেন অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধা গোবিন্দ মন্দির। এই মন্দির চত্বরে একটি পাথরের তৈরি রথও দেখা যায়। এর উল্টো দিকেই রয়েছে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধা মাধব মন্দির। এর পাশে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিষ্ণুপুরের অফিস, আর এই অফিসের ক্যাম্পাসের ভেতর দিয়ে হেঁটে গেলেই দেখতে পাবেন সপ্তদশ শতাব্দীতে নির্মিত কালাচাঁদ মন্দির। এগুলি ছাড়াও রয়েছে মুরলীমোহন মন্দির, যেটি সাধারণত পর্যটকরা দেখেন না। রাস্তা ভালো নয় বলে স্থানীয় টোটো চালকরাও বেশিরভাগ সময় জায়গাটিকে এড়িয়ে চলেন। 1665 সালে রাজা বীর সিংহের স্ত্রী চূড়ামণি দেবী এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলির তুলনায় এই মন্দিরটির গঠন অনেকটাই আলাদা। এই মন্দিরগুলি ছাড়াও বিষ্ণুপুরের ইতিহাসে জায়গা করে নিয়েছে আরও কয়েকটি স্থান। প্রথমেই দেখাবো পাথরের রথ, যার নিচের দিকটা রাসমঞ্চের মতো এবং উপরের অংশটা বিষ্ণুপুরের বাকি মন্দিরগুলির মতো। এছাড়া রয়েছে যুগল কিশোর মন্দির, মদন গোপাল মন্দির এবং আরও কিছু ভগ্নপ্রায় মন্দির। রয়েছে বিখ্যাত ছিন্নমস্তা মন্দির এবং দল মাদল কামান। বিষ্ণুপুরের অতীত ও ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে হলে দেখে নিতে হবে আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন বা বিষ্ণুপুর মিউজিয়াম। সব শেষে দেখাবো লাল বাঁধ। বিষ্ণুপুরের মোট 7টি বাঁধের মধ্যে এটি সবথেকে বড়। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মূলত জলকষ্ট দূর করা ও প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার জন্য বিষ্ণুপুরের বাঁধগুলির খনন করা হয়েছিল। মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে ওড়িশার পাঠান সর্দার রহিম খাঁয়ের বেগম লালবাইকে বিষ্ণুপুরে নিয়ে আসা হয়েছিল নর্তকী হিসাবে। ঘটনাক্রমে মল্লরাজ তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং তার থাকার জন্য তৈরি করে দেন নূতন মহল। রাজা এবং লালবাইয়ের ভালোবাসা শুধুমাত্র দূর থেকেই ছিল না, তারা নিয়মিত এই লালবাঁধে নৌকাবিহার করতেন। রাজার এই অবৈধ প্রেম সহ্য করতে না পেরে রানী এবং তার অনুগামী প্রজারা ষড়যন্ত্র করে লালবাইকে এই বাঁধের জলে ডুবিয়ে হত্যা করেন। সেই ঘটনা থেকেই বাঁধটির নাম হয় লাল বাঁধ। বর্তমানে বাঁধটির সংস্কার করা হয়েছে এবং বোটিংয়ের ব্যবস্থাও আছে। দিনের একদম শেষের দিকে যদি লাল বাঁধে আসেন তাহলে দেখতে পাবেন সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। ইতিহাসের পাতায় ঘুরতে ঘুরতে হয়তো এতক্ষণে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু বিষ্ণুপুরে এসে কিছু কেনাকাটা করবেন না তা কি করে হয়? মদনমোহন মন্দির, জোড় বাংলা মন্দির, শ্যামরায় মন্দির এবং ছিন্নমস্তা মন্দিরের সামনে বিষ্ণুপুরের নানা রকমের হস্তশিল্পের পসরা সাজানো রয়েছে। এর মধ্যে টেরাকোটার জিনিস যেমন পাবেন, তেমনি ডোকরার কাজও রয়েছে। এছাড়া বিষ্ণুপুরের সুবিখ্যাত বালুচরী আর স্বর্ণচরী শাড়ির অফুরন্ত ভাণ্ডার পেয়ে যাবেন বেশ কয়েকটি জায়গায়। তার মধ্যে বড় দোকানও যেমন রয়েছে, তেমনি তাঁতিপাড়া থেকে সরাসরি কেনার সুযোগও রয়েছে। তাঁতিপাড়ায় এলে আপনি শাড়ি বোনাও দেখতে পাবেন।
এছাড়া বিষ্ণুপুরের ঐতিহ্যপূর্ণ দশাবতার তাস পেয়ে যাবেন শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের কাছে। শাঁখের কাজের জন্য বিখ্যাত বিষ্ণুপুরের শাঁখারি বাজার এবং লণ্ঠন শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুরের রাসতলা ও হাজরাপাড়া। কেনাকাটার সবথেকে সেরা সুযোগ পাবেন বিখ্যাত বিষ্ণুপুর মেলাতে। প্রতি বছর ডিসেম্বর মাসের শেষে বিষ্ণুপুর হাই স্কুল ও কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি একদিনে দেখে শেষ করতে পারা প্রায় অসম্ভব। এখানে জাতীয় স্তরের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হয়, তেমনি বিষ্ণুপুরের স্থানীয় সংস্কৃতির পরিচয়ও সুন্দরভাবে পাওয়া যায়। তবে বিষ্ণুপুর ঘরানার সংস্কৃতির আরও ভালো পরিচয় পাবেন বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যালে। সাধারণত জানুয়ারি মাসে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। তবে মেলার সময় আসতে না পারলেও কেনাকাটার জন্য পোড়ামাটির হাট সারা বছরই আপনার জন্য হাজির। প্রতি সপ্তাহে শনি ও রবিবার জোড় মন্দিরের সামনে বিকেলবেলায় এই হাট বসে। বিভিন্ন রকমের হস্তশিল্প ও নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়ে বসেন স্থানীয়রা। এর সাথে থাকে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিহাস ও ঐতিহ্যের অপূর্ব মিলনস্থল বিষ্ণুপুর। এতক্ষণ পর্যন্ত যা যা দেখিয়েছি সেগুলোর সবই বিষ্ণুপুর শহরের মধ্যে। এর বাইরেও কিছু জায়গা রয়েছে যেগুলো বিষ্ণুপুর শহর থেকে খুব সহজেই ঘুরে আসা যায়। তবে এই ভিডিওতে সেগুলো দেখিয়ে ভিডিওটাকে আর বড় করব না। বিষ্ণুপুরের বাইরের জায়গাগুলো দেখাবো এর পরের ভিডিওতে। বিষ্ণুপুরের এই ছোট্ট জার্নিটা এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো জায়গাতে দেখা হবে আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, তাহলে আমাকে নির্দ্বিধায় মেসেজ করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ভিডিও শেষে। আর একটু উৎসাহ দিতে যদি চান তাহলে ভিডিওটা লাইক করবেন আশা করি, আর সাবস্ক্রাইব করলে আরও বেশি ভালো লাগবে। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।